ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোপাল। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমাদের প্রতিপাদ্য বিষয় হল ইতু পূজা কি, কেন করা হয়, ইতু পূজার ব্রত কথা, ইতু ব্রতের ইতিহাস। এই বিষয়গুলি আমরা আজ এই ভিডিওর মাধ্যমে ক্রমে ক্রমে শুনতে পাব বা দেখতে পাব। তাই আপনারা মনোযোগ সহকারে যারা এই পূজার ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই শুনবেন, এবং যারা করেন না তারাও শুনবেন, কারণ ভগবানের মাহাত্ম্য কথা শুনলে অধিক পুণ্য লাভ হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কাক ভোরে বাড়ির উঠোনে নিকিয়ে টুকিয়ে তকতকে রাঙ্গা মাটির গোলা দিয়ে মেডুলির শয্যা, চারপাশে দুধ সাদা বাহারি আলপনা, শঙ্খলতা, কুন্তিলতা, চাল তেল তার কীর্তির, লক্ষ্মীর প্যাঁচ আর ফুলকারি নকশা, শিশির ভেজা তুলসী তলা, ওখানেই পাতা হয়েছে ইতুর আটন, একটা মাটির সরা বা মালসায় একতাল মাটি, তাতে ধান, কচু মান বা হলুদ গাছ, পাঁচ কলায় ছড়ানো অঙ্কুর, কোথাও বা খাড়া কঞ্চির ওপরে ঝুলছে ধানের শীষ, একখান পিদিম জ্বলছে কিংবা মোমবাতির নরম আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। ইতুর ঘটে সিঁদুর দিয়ে পুতুল আঁকা, ঘটের কানায় জড়ানো কলমি আর শুনশুনির দলদাম। বাড়ির গিন্নিরা সকালেই চান করে ছালের কাপড় পরে রেডি। ইতুর পুজো নিয়ে যাবে বামুন বাড়ি। পুজো শেষে গোল হয়ে শুনতে বসবে ব্রত কথা। চাল কলা আর সিধে নিয়ে বামুন গিন্নি সুর করে বলবে ইতু ব্রত কথা। অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে। এ হলো বাঙালি সমাজের ইতু পূজার আবহমান কালচিত্র। হয়তো আধুনিকতার করল গ্রাস আজ অনেক ক্ষেত্রেই গ্রাস করে ফেলেছে গাঁয়ের বউ ঝিদের এই পার্বণ। তাই সময় এসেছে এটা নিয়ে নতুন করে কথা বলার, জানানো। ইতু পূজা কি, কেন করা হয় ইতু পূজা, তাছাড়া ইতু পূজার ব্রত কথা তো থাকছেই। এইসব নিয়েই আজ আমাদের আয়োজন। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের রাজ্যের মেয়েরা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন। ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে, কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত পুজোর নিয়ম। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পুজো করে সংক্রান্তির দিন পুজো সম্পাদন করতে হয়, অর্থাৎ ইতুকে বিসর্জন দিতে হয়। এই কারণেই অগ্রহায়ণ মাসে রবিবারে ইতু পূজা করা হয়। প্রাচীন পারস্য দেশে একসময় মিথু পূজা হতো। মিথু, মিতু, ইতু। প্রাচীনকালে কুমারী মেয়ের প্রতিলাভ আর সাংসারিক কল্যাণ কামনায় সূর্যের পুজো মহিলা মহলে জনপ্রিয় হয়ে উঠেছিল। মহাভারতে কুন্তিপুত্র কর্ণ ছিলেন সূর্যেরই সন্তান। ডক্টর আশুতোষ ভট্টাচার্য মনে করেন সূর্যের অপর নাম আদিত্য। এই আদিত্য থেকে ইতু শব্দটি এসেছে, এবং শাক্ত ধর্মের প্রভাবে ইতু ক্রমশ দেবীতে পরিণত হয়েছেন। সূর্য দেবতা থেকে ইতু শস্যদেবী লক্ষ্মীতে রূপান্তরিত হয়েছেন। এই কারণেই তিনি ইতুলক্ষ্মী নামে রাঢ় বাংলায় পূজিত। ইতু আসলে কে? ইতুর এক নাম মিত্র,
অগ্রহায়ণ মাসে সূর্য মিত্র নামেই পরিচিত। প্রধানত রবিবার পুজো করা হয় বলে একে সূর্যের পুজো বলা হয়। অবশ্য ইতু পুজোকে সূর্য উপাসনা বলা হলেও এই পুজোর রীতি ও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃকা দেবী রূপেই গণ্য করেন অনেকে। আসলে ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা, ভেতরে শস্যদানা ও তৃণগুচ্ছ রাখা, আর প্রতীকী শস্যক্ষেত্র মাতৃপ্রতীক বলেই মনে হয়। কার্তিক মাসের সংক্রান্তির আগে থেকেই ইতুর পাত্র ও ঘটের পসরা কেনার জন্য মেয়ে বউরা কুমোরের দোকানে ভিড় করেন। খড়ের বীরের উপরেই ইতুর সরাকে বসানো হয়। সরাতে দেওয়া হয় মাটিপূর্ণ সরা, আর গামলার মাঝে এক ঘট স্থাপন করতে হয়। বাকি ঘটে কলমি, সর্ষে, শুনশুনির মূলসহ শাক, ধানের বীজ, মানকচুর মূল লাগানো হয়, আর ছোলা, মটর, মুগ, তিল, যবসহ 8 রকমের শস্যও ছড়ানো হয়। ইতুর গাছগুলোকে বাঁচানোর জন্য সরা বা গামলার মধ্যবর্তী স্থানে রাখা ঘটটিতে জল দেওয়া হয়। প্রতি রবিবার পুজোর সময় এই জল দিয়ে থাকে মেয়েরা। কুমারী, সধবা, বিধবা সব মেয়েরাই এই পুজো করে থাকেন। প্রার্থনা জানান যে জ্যোতির দ্বারা তুমি অন্ধকার নষ্ট করো এবং যে কিরণের দ্বারা সমস্ত বিশ্বজগৎ প্রকাশ করো, তার দ্বারা আমাদের সর্বপ্রকার দরিদ্রতা নষ্ট করো, আমাদের পাপ, রোগ ও দুঃস্বপ্ন দূর করো। ইতুকে 7 ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও। সেদিন নতুন গুড় ও চাল, দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয়। ইতু পূজা প্রসঙ্গে ডক্টর আশুতোষ ভট্টাচার্য তাঁর বাংলার লোকনৃত্য গ্রন্থে বলেছেন, সূর্যব্রত ভারতের সকল নারী সমাজের একটি প্রধান ব্রত। সূর্য উর্বরা শক্তির আধার। সূর্যের আশীর্বাদে নারী সন্তান লাভ করে এবং সূর্যের অভিশাপেই নারী বন্ধ্যাত্ব প্রাপ্ত হয়। সুতরাং সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী কদাচ সন্তানের জননী হতে পারেন না। সেজন্যেই সূর্যকে প্রসন্ন করার এই প্রচেষ্টা। আচার্য সুকুমার সেন একেবারে বিপরীত দৃষ্টিকোণ থেকে বলেছেন, ইতু হলেন প্রাচীন ইন্দ্র পুজোর দৃষ্টান্ত। তার মতে ঋগ্বেদীয় সূক্তগুলির নাম ছিল ইন্দ্রস্তুত, তার থেকে কালক্রমে ইন্দ্রথুত এবং ইন্দ্রথুত থেকেই আজকে ইতু। ইন্দ্র বৈদিক যুগের প্রধান দেবতা, আবার বিয়ের দেবতাও ছিলেন তিনি। মেয়েদের ব্রত আচার কৃত্যে ইন্দ্র ক্রমশ স্থান লাভ করেন। ইন্দ্রের মতো বরের কামনায় আজও ইন্দ্র দ্বাদশীর দিন মেয়েরা ইন্দ্র পুজো করেন। অগ্রহায়ণ মাসে নতুন বছর শুরু হতো। এই সময়ে রবি শস্য, বিশেষ করে গম, সরিষা ইত্যাদি ফসল লাগানো হতো। কৃষির সঙ্গে প্রযোজন সমার্থক, সুতরাং বোঝা যায় ইতু আসলে সেই রবি শস্যের অঙ্কুরোদ্গমের কৃষি উৎসব। কার্তিক সংক্রান্তির দিন ইতু উৎসবের সূচনা, সমাপ্ত হয় অগ্রহায়ণ সংক্রান্তিতে। প্রতি রবিবারে মেয়েরা ইতুর ঘট এনে পুজো করে। ইতু পুজোয় লাগে চাল কলাইয়ের নৈবেদ্য, আর ভোগে লাগে ভাজা পোড়া, অর্থাৎ চাল কলাই ভাজা। সংক্রান্তির দিন ইতু লক্ষ্মীর বিশেষ ভোগে থাকে সরু চাকলির পদ। সেগুলি পুজোর ফুল বলতে হলুদ সরিষার ফুল। পুজোর পর ইতুকে নদীতে বা পুকুরে বিসর্জন দেওয়ার রীতি। এবার আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষে করে যা পেত তা দিয়েই তার সংসার চলত।
বামুনের একদিন পিঠে খাবার ইচ্ছে হয়। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল, নারকেল, গুড়, তেল সব জোগাড় করে বামুনিকে পিঠে তৈরি করতে বলে, আর বলে যেন কাউকে একটাও পিঠে না দেয়। এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে, আর বামুনি কড়াতে একটা করে পিঠে ভাজলে তার ছ্যাঁক ছ্যাঁক শব্দে বামুন দড়িতে একটা করে গিট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে। এরপর বামুনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে দুটো পিঠে কম। বামুনের রাগ দেখে বামুনি ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেবার কথা বলে দেয়। এই কথা শুনে বামুন তার দুই মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে। মেয়ে দুটির নাম উমুন ও ঝুমুন। পরের দিন ভোরবেলা উমুন আর ঝুমুনুকে সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয়। দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারাদিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। গভীর রাতে বাঘ ভালুকের শব্দে উমনো আর ঝুমনোর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা খুব কাঁদতে থাকে, কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে। শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোর করে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাতের জন্য তোমার কোটরে আমাদের স্থান দাও। এরপর বটগাছ দু ফাঁক হয়ে গেলে তারা দু বনে বটগাছের কোটরে রাত কাটায়। সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি। সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে পৌঁছলে দুটো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞাসা করলে তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। বাড়ির মেয়েরা ঘটে করে কি পূজা করছে জিজ্ঞেস করলে গিন্নি জানায়, এর নাম ইতু পুজো। আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায়। এই কথা শুনে উমনো ঝুমনো বলে, কাল থেকে তারা তো কিছুই খায়নি। তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলে তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে। তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে। তারা তাদের বাবার দুঃখ দূর হবার প্রার্থনা জানায়। সূর্যদেব তাদের মনোকামনা পূরণ হবার আশীর্বাদ করেন। তারপর তারা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ওইদিকে বামুনের ঘর ধনে ভরে উঠলেও বামুনির মুখে হাসি নেই। সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখের জল ফেলে। এইভাবেই দিন যায়। একদিন উমনো আর ঝুমনো বাড়ি ফিরে আসে। তা দেখে বামুন বামুনির আনন্দের শেষ থাকে না। বামুনের অবস্থা তখন ভালোই, তাই মেয়েদের আর যত্নের শেষ নেই। কিন্তু তারা ইতু পুজোর কথা ভোলেনি। বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয়। তা দেখে বামুন তাদের কি পুজো করছে তা জানতে চায়। তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে। তা শুনে বামুনিও ইতু পূজা শুরু করে দেয়। তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে। এইভাবে দিকে দিকে এই ইতু পূজার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। গল্পটি থেকে প্রাচীন ইতিহাসের অনেক বিলুপ্ত প্রায় প্রথার সন্ধান মিলে। যেমন দড়িতে গিট মেরে মনে রাখার প্রথা প্রাচীন গ্রন্থির লিপিকে স্মরণ করায়। পেরু, পলিনেশিয়া
এমনকি প্রাচীন চীনেও এই লিপির প্রচলন ছিল। এর নাম কুইপাইন বা কুইপু লিপি। বিশেষজ্ঞদের মতে ব্রত গল্পটিতে ইন্দো ইউরোপীয় লোকগল্পের মোটিভগুলিও সুস্পষ্টভাবে ধরা পড়েছে, যেমন মেয়েদের বনবাসে পাঠানো, দুর্ভাগ্য জয় করে বাড়িতে পুনঃপ্রায় ফিরে আসা, বৃক্ষের অভ্যন্তরে আশ্রয় লাভ ইত্যাদি।